হঠাৎ করে মেয়েটির গলার স্বর পাল্টে গেল। মেয়েটি গলার স্বর বিকৃত করে বলতে লাগলো, আমি মেরে ফেলেছি, হ্যাঁ আমি মেরে ফেলেছি, আমি হ্যাঁ আমি। কথাগুলো বলতে বলতে মেয়েটি অট্টহাসিতে ফেটে পড়ল। আবার হঠাৎ করে মেয়েটির গলার স্বর কোমল করে কান্না ভেজা গলায় বলতে লাগলো, জানো মাস্টার কাকা, আমাকে যখন আমার ছোটো মা ট্রেনের সামনে ধাক্কা দিয়ে ফেলে দেয়, তখন ওই বদমাস স্টেশন মাস্টার দেখেছিল, কিন্তু পুলিশের কাছে মিথ্যে বলল। পুলিশ যখন ওই স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করলো, উনি কিন্তু সত্যিটা লুকিয়ে গেলেন, অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিলেন। বলবে নাই বা কেন? আমার ছোটো মা যে অনেক টাকা দিয়েছিল ওই স্টেশন মাস্টারকে। ওই স্টেশন মাস্টার চাইলেই কিন্তু সত্যিটা বলতে পারতেন, অন্যায়ের প্রতিবাদ করতে পারতেন, আমাকে ন্যায় বিচার পাইয়ে দিতেন, দোষীর শাস্তি হতো। কিন্তু কিছু টাকার জন্য নিজের মূল্যবোধ আর নিজেকে বিকিয়ে দিলেন, সত্যের জায়গায় মিথ্যাকে প্রতিষ্ঠিত করে দিলেন। তাই আমি ওই স্টেশন মাস্টারকে মেরে ফেলেছি। আমি মেয়েটির কথাগুলো সম্মোহনী হয়ে শুনছিলাম। হঠাৎ করে মেয়েটির ডাকে আমার ধ্যান ভাঙল। আমি না চাইতেও আমার মুখ ফসকে বেরিয়ে এলো একটি কথা। আমি বললাম, কিন্তু মা, তোমার ছোটো মা তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দিলেন, তার উপর প্রতিশোধ না নিয়ে স্টেশন মাস্টারের উপর প্রতিশোধ নিলে কেন মা? এই কথা শুনেই মেয়েটির মুখ ভয়ঙ্কর রূপ নিল। সে হাসতে হাসতে বলল, কে বলল আমি প্রতিশোধ নেইনি? নিয়েছি তো, বলেই বিকট হাসি হাসতে হাসতে চলে গেল। আমি পিছন থেকে অনেক ডাকলাম, কিন্তু মেয়েটি শুনল না। ছায়ামূর্তিটা ক্রমশ সরে যেতে লাগলো। মেয়েটি চলে যাওয়ার পর ঘরের পরিবেশ স্বাভাবিক হয়ে এলো। এতক্ষণ যে ঘরের মধ্যে ঠান্ডা হাওয়া বইছিল, তার স্বাভাবিক তাপমাত্রায় এলো। এরপর যথারীতি প্রতিদিন মেয়েটিকে দেখেছি আমাকে পাশ কাটিয়ে চলে যেতে। আমি বহুবার মেয়েটিকে ডেকেছি, কিন্তু মেয়েটি কোনো উত্তর দেয়নি। এই ঘটনার কিছুদিন পরেই বেগুনকদর রেল স্টেশনটি বন্ধ হয়ে যায়। এবার সুভাষবাবু সুমনদেরকে উদ্দেশ্য করে বলেন, কারণটা নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা। আগে গুনাগুনতি গুটি কয়েক লোক স্টেশনে আসতো, কিন্তু পরে পরে তাও আসা বন্ধ করে দিল। আমি আবার বদলি হয়ে বাগনানে চলে আসলাম, কিন্তু ওই ঘটনার পর ওই স্টেশনে আমি যতদিন ছিলাম, মেয়েটি আর কোনোদিন আমাকে বিরক্ত করেনি। এরপর বাড়িতে এসে যথারীতি আমাদের এলাকার একটা মন্দিরে মেয়েটির শ্রাদ্ধ শান্তির ব্যবস্থা করলাম। এরপর কেটে গেছে অনেকগুলো দিন। ইতিমধ্যে ভাগ্যক্রমে একজন রেলকর্মীর সঙ্গে আমার খুব ঘনিষ্ঠভাবে বন্ধুত্ব হলো। তার বাড়িও বেগুনকদর। আমি কথায় কথায় বেগুনকদর রেল স্টেশনে যে মেয়েটি মারা গেছে তার কথা জানতে চাইলাম। তিনি বললেন তিনি তাদের চেনেন। এরপর কেটে গেছে 10টি বছর। আমিও নিত্য দৈনন্দিন জীবনযাত্রার মধ্যে বেগুনকদর রেল স্টেশনের ওই অশরীরী আত্মা মেয়েটাকে ভুলে গেলাম। আমার সেই প্রাণপ্রিয় বন্ধু তার মেয়ের বিয়ের নিমন্ত্রণপত্র নিয়ে আমার বাড়িতে হাজির হলেন। তার আবদার হলো, তোদের ঠাকুরমাকে সঙ্গে নিয়ে আমি যেন তার মেয়ের বিয়েতে উপস্থিত থাকি। এত দূর থেকে এসেছেন নিমন্ত্রণ করতে,
না গেলে খুব বাজে দেখায়। তাই অগত্যা তোদের ঠাকুরমাকে সঙ্গে নিয়ে বেগুনকদর আমার বন্ধুর বাড়িতে গিয়ে উঠলাম। তারপর যথারীতি বিয়ের কাজ সম্পন্ন হলো। আমরাও বাড়িতে আসার জন্য বন্ধুর কাছে বিদায় চাইলাম, কিন্তু আমার বন্ধু আর বন্ধুপত্নী আমাদেরকে কিছুতেই আসতে দিলেন না। তাদের আবদার পূরণ করার জন্য আরও 2-3 দিন ওখানে থেকে যাওয়ার মনস্থির করলাম। একদিন বিকেলবেলায় 2 বন্ধু মিলে চা খাচ্ছিলাম। তখন আমার হঠাৎ করে মনে পড়ল সেই 10 বছর আগের বেগুনকদ রেল স্টেশনে আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা। মনে পড়ল সেই মেয়েটাকে, মনে পড়ল সেই অশান্ত বিদেহী প্রেতাত্মাকে। আমি আগে থেকেই জানতাম ওই মেয়ের বাড়ি এই গ্রামেই ছিল। তাই আমি মনে মনে উদগ্রীব হয়ে গেলাম ওর ওই সৎ মায়ের কথা জানার জন্য। উনি কেমন আছেন তাই জানার জন্য আমি মনে মনে ভীষণভাবে কৌতূহলী হয়ে পড়লাম। আমি আর মনে কৌতূহল চেপে রাখতে না পেরে কথায় কথায় আমার বন্ধুকে ওই মেয়েটির বাড়ির কথা, ওর ওই সৎ মায়ের কথা জিজ্ঞেস করেই ফেললাম। কিন্তু কথাটা বলার পর আমার বন্ধু যা বললেন তা শুনে আমার পায়ের তলার মাটি সরে গেল। আমি স্তম্ভিত হয়ে গেলাম। আমার মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। আমার বন্ধু আমাকে বললেন যে সেই মেয়েটির যে একটি সৎবোন ছিল, সেই সৎবোনটি ওই মেয়েটি মারা যাওয়ার কিছুদিন পর মাত্র 3 দিনের জ্বরে মারা যায়। আর তার সৎবোনের শোকে তার সৎমা পাগল হয়ে গেছেন। এই কথা শোনার পর আমি কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলাম। আমার মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। আমি কথা বলার ভাষা হারিয়ে ফেললাম। আমার তখন মনে পড়ল ওই অতৃপ্ত অশরীরী মেয়েটির কথা, যে আমাকে বলেছিল প্রতিশোধ নিয়েছি তো। কিছুক্ষণ পর আমার সম্বিত ফিরলে আমি ওই মেয়েটির বাড়ি যাব বলে বন্ধুকে আমার মনের অভিপ্রেত ব্যক্ত করলাম। আমার বন্ধুটি আমাকে সম্মতি জানিয়ে ওদের বাড়ি নিয়ে গেল। সেখানে গিয়ে দেখলাম দোতলা পাকা বাড়ি। রক্ষণাবেক্ষণের অভাবে দেওয়ালের পলেস্তরা খসে পড়েছে। বাড়িটি কঙ্কালসার জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে, কিন্তু দেখলে মনে হয় আগে এই বাড়ির খুব জৌলুস ছিল। বারান্দার এক কোণায় দেখলাম এক অর্ধপাগলিনীকে। চুলগুলো খোলা, অগোছালো, এলোমেলো হয়ে আছে। দেখলে মনে হয় বিগত কয়েক দিন চুলে চিরুনি দেওয়া হয়নি। একটি অল্প বয়সী মেয়ে ওই এলোমেলো চুলগুলোকে গুছিয়ে বাঁধার চেষ্টা করছে, আর ওই মহিলাটি ক্রমাগত মেয়েটির কাজে বাধা দিয়ে যাচ্ছে। আমি মেয়েটিকে জিজ্ঞেস করলাম, তুমি ওনার কে হও? মেয়েটি হেসে উত্তর দিল, উনি আমার পিসি হন, আমি ওনার ভাইয়ের মেয়ে। আমি লক্ষ্য করলাম মহিলাটি বিড়বিড় করে কিছু বলছেন। আমি কৌতূহলী হয়ে পড়লাম উনি কি বলছেন তা শোনার জন্য। আমি একটু ওনার কাছে গিয়ে শোনার চেষ্টা করলাম। উনি একটি নাম বারবার বলছেন, অপু। আমি ওই মেয়েটিকে জিজ্ঞেস করলাম, অপুকে? মেয়েটি বলল, অপু হচ্ছে ওনার মেয়ে, পুরো নাম অপরাজিতা। বহু বছর আগে মারা গেছে। তারপর থেকে পিসি এইরকম হয়ে গেছেন, সারাক্ষণ এই একটি নামই বিড়বিড় করে বলতে থাকেন। আমি মেয়েটির কথা শুনে স্তম্ভিত হয়ে গেলাম আর মনে মনে বললাম, ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস! যে মেয়ের জন্য সৎ মেয়েকে মেরে দিল, সেই মেয়েও পৃথিবীর মায়া ত্যাগ করল। ওখানে আর বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না। আস্তে আস্তে ধীর পায়ে ওখান থেকে আমরা বেরিয়ে এলাম।
এতক্ষণ ধরে চার বন্ধু এবং উপস্থিত যারা ছিল এবং দোকানের মালিক নিমাইদা হাঁ করে সুভাষবাবুর কথা শুনছিলেন। ঘটনার বিবরণ শুনে সবাই স্তম্ভিত। কারোর মুখে কোনো কথা নেই। সবাই একটা ঘোরের মধ্যে চলে গেছে। চারিদিকে পিন পতন নীরবতা বিরাজ করছে। এমন সময় হঠাৎ করে সুভাষবাবু তার গুরুগম্ভীর কণ্ঠে বলে উঠলেন, নিমাই, চা যে আমার জুড়িয়ে গেল, আর এক কাপ গরম চা দাও। সুভাষবাবুর গুরুগম্ভীর গলা শুনে সবাই ঘর থেকে বেরিয়ে এলো। নিমাইদা বলল, হ্যাঁ কাকাবাবু, এই যে দিচ্ছি।